আমরা গ্রাউন্ড ওয়াটারের সেকেন্ড সাবটপিক দ্যাট ইজ প্রপার্টিজ অফ অ্যাকুইফার আমরা অনেকখানি ডিসকাস করেছি। কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা আমরা প্রায় শেষ পর্যায়ে ডিসকাস করেছি। আমরা এখানে দেখেছি যে এই যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলে, যেটা ডার্সিস ল, এটার it depends on the properties of the porous media as well as properties of fluid. Fluid change করলেও velocity change হবে for the same hydraulic gradient. আবার আমরা যদি porous media change করি, particularly এর grain size change করি, কারণ grain size determines the pore size, তাহলেও এটা v-টা চেঞ্জ হয়। পরবর্তী এক্সপেরিমেন্টে দেখেছে ডার্সি the velocity, apparent velocity, যেটাকে specific discharge বলে, velocity of seepage, এটা proportional to effective diameter square, which is the property of the porous media, and also proportional to density of the fluid, G2 constant, এবং V also inversely proportional to viscosity, mu. তো আমরা এখান থেকে তাহলে দেখলাম যে এটা পোরাস মিডিয়া চেঞ্জ হলে এবং পোরাস মিডিয়ার এফেক্টিভ ডায়ামিটার চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হবে। আবার ফ্লুইডের দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ডেনসিটি আর একটা ভিসকসিটি, চেঞ্জ হলেও হবে। তো এখন এই দুইটাকে কম্বাইন করে আমরা লিখতে পারি একটা সিডি স্কোয়ার। সিটা একটা কনস্ট্যান্ট, শেপ ফ্যাক্টরের উপর নির্ভর করে, এটা শেপ ফ্যাক্টর বলে, আর এটা এফেক্টিভ ডায়ামিটার, সো দ্যাট আমরা এইটাকে পোরাস মিডিয়ার প্রপার্টি হিসাবে আলাদা করতে পারি। আর আরেকটা হচ্ছে রো জি বাই মিউ, এটা ফ্লুইডের প্রপার্টি আলাদা করে লিখতে পারি। এবং এই যে সিরিজ স্কোয়ার, যেটা আমাদের ইন্টারেস্ট, অর্থাৎ অ্যাকুইফারের ট্রান্সমিটিং ক্যাপাসিটি কি, ট্রান্সমিটিং প্রপার্টিটা কি, এটাকে যদি আলাদা করতে চাই ফ্লুইডের প্রপার্টি থেকে, তাহলে এটাকে বলা হয় K0, যেটাকে বলা হয় ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি or simply permeability of the porous media. তাহলে দেখা যাচ্ছে যে hydraulic conductivity can be divided into 2 K0 এবং ফ্লুইডের প্রপার্টি। আর আমরা যদি উপরে নিচে রো দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হয়ে যাবে নিউ, which is the kinematic viscosity. So তাহলে kinematic viscosity of the fluid as well as এই grain size এর যেটা আছে effective grain size d10, এটার স্কোয়ারের উপরে নির্ভর করে। তাহলে এই K0টা হচ্ছে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি। তাহলে দেখা যাচ্ছে যে কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আর ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি নট দ্য সেম। কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ডেফিনেশন আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি, which is the velocity of flow under unit hydraulic gradient, এবং তার ইউনিটটা হচ্ছে লেন্থের স্কোয়ার, আর সরি length divided by time, velocity এর ডাইমেনশন, এর ইউনিটটা হবে velocityর ইউনিটের সমান, কারণ হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কোনো ইউনিট নাই। On the other hand, intrinsic permeability, এটা সিডি স্কোয়ার, তার মানে এইটা ইউনিটটা হচ্ছে L স্কোয়ার, আর এইটা টোটালি ডিপেন্ডস অন দি পোরাস মিডিয়া, আর K ডিপেন্ডস অন পোরাস মিডিয়া as well as ফ্লুইডের প্রপার্টিস এর উপরে নির্ভর করে। এইভাবে তাহলে আমরা K এবং K0 কে, অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি আর ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আমাদের ফার্দার এই KK অর্থাৎ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটিকে যদি আমরা স্যাচুরেটেড থিকনেস অফ দি অ্যাকুইফার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ওইটাকে বলা হয় ট্রান্সমিসিভিটি, অনেক সময় ট্রান্সমিসিবিলিটিও বলে। আর একটা অ্যাকুইফার উড বি হোমোজেনিয়াস যদি হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা এভরিওয়্যার অর ইন্ডিপেন্ডেন্ট অফ ইটস পজিশন XYZ ডাইমেনশন, যেটা পজিশন ডিটারমিন করে, এটা যদি কনস্ট্যান্ট হয়, প্রত্যেক জায়গায় সেম থাকে, হোমোজেনিয়াস বলবো। আদারওয়াইজ we'll call this to be non-homogeneous or heterogeneous. আর আরেকটা হচ্ছে ডিরেকশন,
এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ভার্টিক্যাল ডিরেকশনের যে ভ্যালু হবে হরিজন্টাল ডিরেকশনের ভ্যালু নাও হতে পারে, ওয়াই ডিরেকশনের ভ্যালুটা নাও সেম নাও হতে পারে। যদি সবটা সেম হয় উই কল ইট আইসোট্রপিক, আর এটা সমান না হলে উই কল ইট অ্যানাইসোট্রপিক অ্যাকুইফার। আমরা একটা জিনিস এখানে দেখব যে অনেকগুলো অ্যাকুইফার থাকে লেয়ার্ড। তাহলে লেয়ার্ড অ্যাকুইফারে আমরা ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা কি করে ডিটারমিন করব, both in the x direction that is horizontal as well as z direction that is vertical direction। এখানে একটা লেয়ার্ড অ্যাকুইফার দেখানো আছে। লেয়ার্ড হচ্ছে 1 to I up to n পর্যন্ত, n নাম্বার অফ লেয়ার্স, এবং তার হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা k1 k2 এটসেট্রা আপ টু kn। এর থিকনেস গুলো হচ্ছে b1 b2 আপ টু bn থিকনেস পর্যন্ত টোটালটা। তাহলে টোটাল থিকনেস হবে তাহলে bi k যদি আমি সাম আপ করি টোটাল থিকনেস হবে। তা আমরা যদি ভার্টিক্যাল ফ্লো পার ইউনিট এরিয়া অর ভেলোসিটি কনসিডার করি, তাহলে এখান থেকে যতটুকু এন্টার করবে ফ্লো হয়ে ফার্স্ট লেয়ার দিয়ে ফ্লো করে সেকেন্ড লেয়ারে ততটুকুই আসবে, অর্থাৎ প্রত্যেকটা লেয়ার দিয়ে ভার্টিক্যাল ফ্লোটা সেম হবে। সুতরাং আমরা যদি প্রত্যেকটা লেয়ার এর ভার্টিক্যাল ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে ডার্সিস ল ক্যান বি অ্যাপ্লাইড, which is k into I। তাহলে প্রথমটাই হবে, এবং আমরা যদি বলি যে এই ফার্স্ট লেয়ারের হেড লস হচ্ছে ডেল্টা H1, সেকেন্ড লেয়ারে ডেল্টা H2, এরকম করে যদি আপ টু এইটা ডেল্টা Hn হয়, তাহলে টোটাল হেড লস উড বি সাম আপ অফ ডেল্টা H1 প্লাস ডেল্টা H2 আপ টু ডেল্টা Hn। আর এই প্রথমটা দিয়ে যেটা ভেলোসিটি ফ্লো করবে ডার্সিস ল থেকে আমরা বের করতে পারি, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাইড বাই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ফার্স্ট লেয়ারের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি k1, আর এটা দিয়ে হেড লস হচ্ছে ডেল্টা H1, আর এটা থিকনেস হচ্ছে b1, সুতরাং এইটুকু ডিটারমিন করবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এরকম করে আমরা আপ টু এই পুরোটার জন্য যদি বের করতে চাই, তাহলে এটা হবে, আমরা যদি এই ভার্টিক্যাল ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা ধরি kz, তাহলে টোটাল হেড লস ডেল্টা H আর টোটাল থিকনেস হচ্ছে সামেশন অফ bi সমান হবে। তো এখন আমি যদি এখান থেকে ডেল্টা H1 বের করে নিই, তাহলে এবং এই ডেল্টা Hটা কি, ডেল্টা Hটা হচ্ছে v into summation of bi divided by kz, আর এখানে ডেল্টা H1টা কি হবে v bi by k1। এরকম করে আমরা যদি লিখি, তাহলে এখান থেকে যদি আমরা বিটা রিমুভ করি দুই পাশ থেকে, তাহলে এটা হয়ে যাবে kz would be is equal to summation of bi divided by bi by ki। So this is the expression for the vertical equivalent hydraulic conductivity of a layered aquifer। আর আমরা যদি এবার horizontal direction এর ফ্লোটা চিন্তা করি, let's say ফার্স্ট লেয়ার দিয়ে ফ্লো হচ্ছে q1, সেকেন্ড দিয়ে q2 আপ টু qn ফ্লো, তাহলে টোটাল ফ্লোটা কত হবে, would be is equal to q is equal to q1 প্লাস এরকম করে সাম আপ করতে হবে। আর আমরা যদি ধরি যে একটা লেন্থ l এ যদি আমাদের হেড লসটা হয় ডেল্টা H, তাহলে প্রত্যেকটা লেয়ারের জন্য হাইড্রোলিক কন্ডাক্টিভিটি would be is equal to ডেল্টা H divided by L। তাহলে আমরা এই পুরো লেয়ার দিয়ে যেটা ফ্লো হচ্ছে Q, এর পরিবর্তে আমরা যদি ইকুইভ্যালেন্ট হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা হয় এদিকে kx, তাহলে এটা হবে kx delta H by L, that is the hydraulic gradient, into আমাদের এখানে পারপেন্ডিকুলার টু দিস স্ক্রিন 1 যদি ধরি, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে, অল থিকনেসের যোগফল মাল্টিপ্লাইড বাই 1, তাহলে এটা হবে অল থিকনেসের যোগফল। আর q1টার আমরা আবার এখানকার জন্য ফার্স্ট লেয়ার দিয়ে যে ফ্লোটা হচ্ছে এটা হচ্ছে kia, তাহলে k1 is the hydraulic conductivity, I-টা তো সেম, আর থিকনেস মাল্টিপ্লাইড বাই 1, তাহলে এরকম করে আমরা যদি বসাই, তাহলে এখান থেকে আমরা ডেল্টা H বাই L ক্যান্সেল আউট করি,
তাহলে এখান থেকে kx would be is equal to summation of ki bi by summation bi. তাহলে দেখা যাচ্ছে যে kz আর kx not the same. তাহলে এইটা অ্যাকুইফারটা হবে কি, মানে ইকুইভ্যালেন্ট যে অ্যাকুইফারটা এটা হবে অ্যানিসোট্রপিক বাট হোমোজেনিয়াস। কাজে আমরা লেয়ার্ড অ্যাকুইফার থেকে আমরা ইকুইভ্যালেন্ট ভার্টিক্যাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এন্ড ইকুইভ্যালেন্ট হরিজন্টাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটির এক্সপ্রেশন আমরা বের করতে পারি। এখন আমাদের আরেকটা প্রপার্টিতে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই কম্প্রেসিবিলিটি অফ অ্যাকুইফার। অ্যাকুইফারটা কম্প্রেসিবল, তো আমরা কম্প্রেসিবিলিটিটাকে যদি ইলাস্টিসিটির রেসিপ্রোকাল, মডুলাস অফ ইলাস্টিসিটির রেসিপ্রোকাল হয়, তাহলে এটা হবে স্ট্রেইন ডিভাইডেড বাই স্ট্রেস। তাহলে আমরা compressibility of porous media is defined as a total, এটা ভিডিটা হচ্ছে টোটাল ভলিউম আর এটা হচ্ছে ডিক্রিজ ইন ভলিউম। তাহলে টোটাল ডিক্রিজ ইন ভলিউম, রেশিও অফ দি ডিক্রিজ ইন ভলিউম টু টোটাল ভলিউম ডিভাইডেড বাই এটা হচ্ছে তাহলে আমার স্ট্রেইন। আর স্ট্রেসটা এটা হচ্ছে যদি ইন্টারগ্রানুলার স্ট্রেসটা অর ইফেক্টিভ স্ট্রেসটা, এটা হচ্ছে এই সিগমা ই, এটা হচ্ছে ইন্টারগ্রানুলার অর ইন্টারগ্রানুলার স্ট্রেস অর ইফেক্টিভ স্ট্রেস। তাহলে ইফেক্টিভ স্ট্রেসটা যদি আমি বাড়াই তাহলে আমার টোটাল ভলিউমটা কম্প্যাক্টেড হবে। তাহলে এটাকেই আমরা বলবো কম্প্রেসিবিলিটি অফ পোরাস মিডিয়া। তো এখানে দেখো টোটাল ভলিউম অফ দি অ্যাকুইফার ইজ নাথিং বাট ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ভয়েড। তো এখানে যদি চেঞ্জ ইন টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন সলিড ভলিউম প্লাস চেঞ্জ ইন ভয়েড, তাহলে সলিডের যে এটা তো কম্প্যাক্টেড হবে না, সো ইট উইল বি জিরো। সো দ্যাট এখানে এই ডিক্রিজ ইন টোটাল ভলিউম ইজ নাথিং বাট ডিক্রিজ ইন ভয়েড। কাজে আমরা এই আলফা এখানে ভিটির পরিবর্তে ভিভি বসাচ্ছি। সিমিলারলি কম্প্রেসিবিলিটি অফ ওয়াটারটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ যদি প্রেসার বাড়ে তাহলে তার ডেনসিটিটা অথবা ওয়াটারের ভলিউমটা কমবে আর ডেনসিটিটা বাড়বে। তাহলে আমরা এখানে কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার বেটা দিয়ে এক্সপ্রেস করা হয়, তাহলে ডিক্রিজ ইন দ্য ভলিউম অফ ওয়াটার ইন দি অ্যাকুইফার টু টোটাল ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ডিক্রিজ অর ইনক্রিজ অফ প্রেসার। এখানে যদি আমরা প্রেসার ইনক্রিজ করি তাহলে তার ভলিউমটা ওয়াটারটা এটা কমবে। আর যদি আমরা এটা ডেনসিটিতে এক্সপ্রেস করি তাহলে দিস ইজ নাথিং বাট ইনক্রিজ ইন ডেনসিটি পার ইউনিট ডেনসিটি ডিউ টু ইনক্রিজ ইন প্রেসার। আমরা যদি একটা অ্যাকুইফারের একটা লেভেল চিন্তা করি তাহলে এই লেভেলের উপরের ওভারবার্ডেন স্ট্রেস, টোটাল স্ট্রেস ডিউ টু লোড, এর উপরে যে সমস্ত স্ট্রাকচার আছে, ওয়াটার আছে, সয়েল আছে, তার স্ট্রেস, এটা হচ্ছে ডেল্টা টি। তাহলে এই টোটাল স্ট্রেস, সরি সিগমা টি, তাহলে এই টোটাল স্ট্রেসটা, টোটাল লোড পার ইউনিট এরিয়া would be borne by either fluid pressure, pore pressure অথবা intergranular stress, এই দুইটা। তাহলে আমরা লিখতে পারি টোটাল সিগমা টি, টোটাল স্ট্রেস is equal to pressure plus intergranular stress or effective stress. Any change যদি হয়, আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি সিগমা টি, delta sigma t is equal to Tp, change in pressure or change in intergranular stress. তাহলে এই উপরেরটা তো উপরের যে ম্যাটেরিয়ালের লোড, স্ট্রাকচারের লোড, ওয়াটারের লোড, এগুলো চেঞ্জ হবে না। সুতরাং এইখানে এটা যদি জিরো হয় তাহলে দেখা যাবে যে ইন্টারগ্রানুলার স্ট্রেসটা বাড়বে যদি প্রেসারটা কমে।
প্রেসারটা যদি বাড়ে তাহলে এটা কমবে, মানে অর্থাৎ একটা আর একটার অপোজিট এন্ড ইকুয়াল। আর আমরা জানি টোটাল হেড ইজ ইকুয়াল টু প্রেসার হেড প্লাস এলিভেশন হেড, সেখান থেকে আমরা প্রেসারের এক্সপ্রেশন লিখতে পারি। সো দ্যাট চেঞ্জ ইন প্রেসার উড বি ইজ ইকুয়াল টু রো জি ডেল এইচ, অর্থাৎ হাইড্রোলিক হেডের চেঞ্জ। এবং আমরা তাহলে দেখতে পাই যে ইন্টারগ্রানুলার স্ট্রেসের ইনক্রিজ is equal to nothing but decrease of the rho g dh, তার মানে ওয়াটার লেভেলটা নামবে। আমরা এখন যেটা স্টোরেজ ক্যাপাসিটি অ্যাকুইফারের, এটার একটা প্রপার্টি, এটাকে আমরা একটা প্রপার্টি ইউজ করা হয়, সেটাকে বলা হয় স্পেসিফিক স্টোরেজ, which is SS. A SS is, or specific storage is defined as the volume of water that a unit volume of aquifer releases from storage under a unit decline in hydraulic head. Hydraulic headটা ডিক্রিজ করলে যত ভলিউম, একটা ইউনিট ভলিউম অফ অ্যাকুইফার থেকে কত ওয়াটার বের হবে, এটাই রিলিজ করবে সেটা। তো এখানে ওয়াটারটা রিলিজ করে দুইভাবে, দুইটা মেকানিজম। একটা হচ্ছে যে আমরা যদি প্রেসারটা কমাই তাহলে ইন্টারগ্রানুলার স্ট্রেস বাড়বে, আর ইন্টারগ্রানুলার স্ট্রেস বাড়লে কি হবে, অ্যাকুইফারটা কম্প্যাক্টেড হবে। তাহলে ডিউ টু কম্প্যাকশন অফ অ্যাকুইফার কস্ট বাই ইনক্রিজ ইন ইন্টারগ্রানুলার স্ট্রেস। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি প্রেসারটা কমাই, অর্থাৎ হেডটা যদি ডিক্রিজ করে হাইড্রোলিক হেডটা, তাহলে প্রেসারটা কমবে। আর প্রেসারটা যদি কমে তাহলে ওয়াটারটা এক্সপ্যান্ড করবে। যদি আমরা অ্যাসিউম করি এটা কম্প্রেসিবল, তাহলে অবশ্যই ওয়াটার কম্প্রেসিবল, বাট কম্প্রেসিবিলিটিটা খুব কম। তাহলে এখান থেকে কি হবে, এক্সপানশন অফ ওয়াটার কস্ট বাই ডিক্রিজ ইন পি, এই দুইটা মেকানিজম ওয়াটার রিলিজ করবে। আর আমরা এই রিলিজ করবে হচ্ছে ইউনিট ভলিউম থেকে। তাহলে আমি এটার একটা এক্সপ্রেশন বের করতে পারি। আমাদের যদি ফার্স্ট মেকানিজম কনসিডার করি, ডিউ টু কম্প্যাকশন অফ অ্যাকুইফারের জন্য, অর্থাৎ ইন্টারগ্রানুলার স্ট্রেস বাড়ার জন্য যে ওয়াটারটা রিলিজ করবে, তার মানে এটা কি হবে, রিলিজড of the water volume due to compaction of the aquifer would be is equal to decrease of the total volume, এবং এখানে আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা আমরা অলরেডি দেখেছি। এবং আমাদের এখানে তাহলে আমার এই মাইনাস ডি ভিটি ইজ ইকুয়াল টু কি হবে, আলফা ইন্টু বিটি ইন্টু ডি সিগমা ই। তাহলে এটা সমান হবে কি, আমি যদি সিগমা ইটাকে প্রেসারে এক্সপ্রেস করি, তাহলে এটা হবে আমার প্রেসারের এক্সপ্রেশন, আলফা ইন্টু বিটি ইন্টু দিস টোটাল ভলিউম। আর এখানে আমরা এই ডিপি ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা দেখেছি রো জিএইচ, তাহলে দিস ইজ দি, এই যতটুকু ওয়াটার রিলিজ হচ্ছে ইজ ইকুয়াল টু আলফা বিটি রো জি ডিএইচ। তাহলে এই আমরা বলছি যে ইউনিট ডিক্লাইনেশন অফ দ্য হেড, তাহলে ডেল্টা এইচ উড বি ইজ ইকুয়াল টু -1। আর আমরা বলছি ইউনিট ভলিউম, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, তাহলে ফার্স্ট মেকানিজমে ওয়াটার রিলিজ যেটা হচ্ছে সেটা হবে হচ্ছে আলফা ইন্টু রো জি, যেখানে আলফা হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ অ্যাকুইফার, এটা হচ্ছে ডেন্সিটি অফ ওয়াটার, আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একইভাবে যে ওয়াটার এক্সপানশনের জন্য যে রিলিজ হচ্ছে, এটা আমরা এই বেটার এক্সপ্রেশন থেকে পেতে পারি। এই যে বেটার যে এক্সপ্রেশনটা আমরা অলরেডি দেখেছি, ইজ ইকুয়াল টু এইটুকু তো রিলিজড, তাহলে এটা হবে কি, বেটা ইন্টু ভিডব্লিউ ডিপি। তাহলে আমাদের সেকেন্ড মেকানিজম যেটা হচ্ছে মাইনাস বেটা ইন্টু বিডব্লিউ ডিপি। আর এখানে এই ওয়াটার কতটুকু আছে টোটাল ভলিউমে, এটা হচ্ছে পরোসিটি ইন্টু ভিটি, আর ডিপি ইজ ইকুয়াল টু রো জি ডিএইচ। তো আমাদের এখানে আমরা বলছি যে এটা ইউনিট ভলিউম, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু 1 আর ডিএইচ ইজ ইকুয়াল টু -1 বসালে এই
সেকেন্ড মেকানিজমে যে ওয়াটার রিলিজড হচ্ছে এটা হচ্ছে compressibility of water, porosity of aquifer, density of water into G. তাহলে দুটো যদি আমি সাম আপ করি তাহলে এসএস এর একটা এক্সপ্রেশন পাবো এবং সেখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে রো জি আলফা প্লাস বিটা ইনটু এন। তার মানে প্রপার্টি অফ দ্য ফ্লুইড হুইচ ইজ ডেনসিটি এবং আর একটা হচ্ছে কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার, আর এখানে আলফা এন্ড এন এই দুইটা হচ্ছে এটা কম্প্রেসিবিলিটি অফ অ্যাকুইফার, এটা পোরোসিটিতে আমরা এক্সপ্রেস করতে পারছি। আমরা এখন আরো দুইটা প্রপার্টি স্টোরেজ রিলেটেড ডিফাইন করব এবং আমরা অলরেডি দেখেছি যে অ্যাকুইফার ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইনটু কনফাইন্ড অ্যাকুইফার এন্ড আনকনফাইন্ড অ্যাকুইফার। এই স্টোরাটিভিটি of the aquifer, এটা confined aquifer হলে এটাকে বলা হয় storage coefficient, আর unconfined হলে এটাকে বলা হয় specific yield। তাহলে confined aquifer এ যে storativity, যে storage capacity, এটা storage coefficient which is denoted at capital S is nothing but the volume of water that a confined aquifer releases from storage per unit surface area of the aquifer per unit decline in piezometric head। তার মানে এটা একটা কনফাইন্ড অ্যাকুইফার, উপরে ক্লে লেয়ার নিচেও ক্লে লেয়ার, এবং এখানকার পার ইউনিট ক্রস সেকশনাল ওয়াটার, পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া অফ দি অ্যাকুইফার থেকে ওয়াটার কতটুকু রিলিজড হবে ডিউ টু এ ডিক্রিজ ইন পিজিওমেট্রিক হেড, ইউনিট ডিক্লাইন যদি করে, এটাই হচ্ছে আমরা বলছি S। তার মানে S is nothing but SS times saturated thickness। আমরা SS টা অর্থাৎ স্পেসিফিক স্টোরেজটা আগে ডিফাইন করেছি, এটা হচ্ছে পার ইউনিট ভলিউম আর এটা হচ্ছে পার ইউনিট এরিয়া। সুতরাং আমরা যদি S টা বলতে চাই তাহলে স্যাচুরেটেড থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে SS কে, তাহলে ক্যাপিটাল S is equal to SS times B, saturated thickness of the aquifer, confined aquifer. Similarly, unconfined aquifer এর যে প্রপার্টিটা এটা হচ্ছে specific yield, which is denoted by SY. SY is similarly defined as the volume of water that an unconfined aquifer releases from storage per unit surface area of the aquifer per unit decline in water table, এটা ওয়াটার টেবল, আর এটা হচ্ছে পিজিওমেট্রিক হেড। তার মানে এখানে একটা দেখো আনকনফাইন্ড অ্যাকুইফার, দিস ইজ দি অরিজিনাল ওয়াটার টেবল। এই ওয়াটার টেবলটা যদি ইউনিট ডিক্লাইন করে তাহলে এই অ্যাকুইফারের পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া থেকে ওয়াটার যতটুকু রিলিজড হবে সেটাই হচ্ছে SY, স্পেসিফিক ইল্ড। এখানে ওয়াটার রিলিজড হচ্ছে ফর দুইটা মেকানিজম, একটু আগে আমরা দেখেছি। একটা হচ্ছে কম্প্যাকশন অফ দি অ্যাকুইফার, কারণ এখানে যখন আমি পিজিওমেট্রিক সারফেসটা নিচে নেমে যাবে তাহলে প্রেসার কমে যাবে, তাহলে প্রেসার যদি কমে যায় তাহলে ইন্টারগ্রানুলার স্ট্রেস বেড়ে যাবে, ইন্টারগ্রানুলার স্ট্রেস বাড়লে কম্প্যাক্টেড হবে, সো বিকজ অফ দি কম্প্যাকশন অফ দি অ্যাকুইফার ওয়াটার রিলিজড হচ্ছে। আর একটা হচ্ছে প্রেসার যেহেতু কমলো সুতরাং ওয়াটার উইল বি এক্সপ্যান্ডেড, তাহলে এক্সপানশন অফ ওয়াটার জন্য ওয়াটার রিলিজড হচ্ছে। আর এখানে হচ্ছে কি তিনটা মেকানিজম, একটা হচ্ছে অবশ্যই যেহেতু প্রেসার কমলো ইন্টারগ্রানুলার স্ট্রেস বাড়বে, কাজেই অ্যাকুইফার উইল বি কম্প্যাক্টেড, সো ওয়াটার উইল বি রিলিজড। প্রেসার যেহেতু কমলো ওয়াটার উইল বি এক্সপ্যান্ডেড, সো ডিউ টু এক্সপানশন অফ ওয়াটার রিলিজড করবে। আর একটা দেখো এই পার্টটা আগে স্যাচুরেটেড ছিল, ওয়াটার টেবিলটা নিচে নামলে কি হবে, এই পার্টটা আনস্যাচুরেটেড হয়ে মানে এখান থেকে কি হবে ওয়াটার রিলিজড হবে, তাহলে ডিওয়াটারিং হবে। সো ডিওয়াটারিং অফ দি অ্যাকুইফার ম্যাটেরিয়াল, এইটাও কিন্তু যেখানে ডিউ টু ড্রপ ইন ওয়াটার লেভেল উপরের এখান থেকেও কিন্তু ডিওয়াটারিং এ ওয়াটারটা রিলিজড হবে। সুতরাং SY টা কিন্তু রেজাল্ট অফ 3 মেকানিজম আর এসটা হচ্ছে 2 মেকানিজম, এবং এই 3 মেকানিজমের যেটা রিলিজড ফর ডিওয়াটারিং অর ড্রেনেজ অফ দি অ্যাকুইফার ম্যাটেরিয়াল এটা কোয়াইট সিগনিফিক্যান্ট। কাজেই ইউ ক্যান থিঙ্ক
যে sy এর ভ্যালুটা would be much higher than s এর তুলনায় এই ভ্যালুটা অনেক হাই এবং এই ভ্যালুগুলো আমরা টেবিল থেকে রিড করতে পারি। তো আমরা যে প্রপার্টি গুলো সো ফার ডিসকাস করলাম, বিফোর উই গো টু দ্য নেক্সট পার্ট অর্থাৎ মুভমেন্ট অফ ওয়াটার অর ইকুয়েশন অফ মোশন অফ গ্রাউন্ড ওয়াটার অর ইকুয়েশন অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো ডিসকাস করার আগে লেট মি টক অ্যাবাউট অর ডিসকাস অ্যাবাউট সাম এখান থেকে আমরা কিছু প্রবলেম দেখে নিই। ওকে, এই ফার্স্ট প্রবলেমটা তোমাদের বইয়ের ওয়াটার এক্সাম্পল 9.1, এটা একটা আনকনফাইন্ড অ্যাকুইফার এবং হোল ক্রস সেকশনাল এরিয়া অফ দি গ্রাউন্ড ওয়াটার বেসিন এটা হচ্ছে 3 কিলোমিটার স্কোয়ার এবং এট এ পয়েন্ট কিছু রিডিং নেওয়া আছে। ইনিশিয়ালি ওয়াটার টেবল ওয়াজ 102 মিটার অ্যাবাভ সাম ডেটা এবং এখানে দেখা গেল যে ওয়েট সিজনে বিকজ অফ ইনফিল্ট্রেশন ফ্রম প্রেসিপিটেশন এটা রিচার্জ হবে গ্রাউন্ড ওয়াটারটা, রিচার্জ হয়ে দেখা গেল ইট ওয়েন্ট আপ টু 103.2 মিটার পর্যন্ত উঠলো। এখন এখানে ড্রাই পিরিয়ডে তো ওয়াটারটা পাম্প করা হবে ফর ইউজ আইদার ওয়াটার সাপ্লাই or agriculture or irrigation এর জন্য পানি উঠাতে হতে পারে পাম্প করে এবং এখান থেকে দেখা গেল 1.5 মিলিয়ন কিউবিক মিটার অফ ওয়াটার পাম্প করাতে এই ওয়াটার টেবিল ড্রপড টু 101.2 মিটার এর নিচে নেমে গেল। এখন এই ইনফরমেশন থেকে আর বলা হলো যে এই যে পয়েন্ট রিডিংটা নিলাম এটা ভ্যালিড ফর দ্য হোল এরিয়া, সব জায়গায় একই রকম রেসপন্স যদি আমি অ্যাসিউম করি তাহলে you have to calculate the specific yield and volume of water recharge in the wet season. এই ওয়েট সিজনে যে এখান থেকে এই পর্যন্ত ওয়াটার টেবিলটা উঠলো কত ভলিউম রিচার্জ হলো। তো আমরা স্পেসিফিক ইল্ড, এটা তো আনকনফাইন্ড অ্যাকুইফার, স্পেসিফিক ইল্ডের ডেফিনেশন কিন্তু আমরা জানি যে পার ইউনিট এরিয়া পার ইউনিট ডেক্লাইনে যে ভলিউম ওয়াটার রিলিজড হয়। কাজেই আমার তো টোটাল এরিয়া দেওয়া আছে, আবার কত এখান থেকে ওয়াটার টেবিলটা ডিক্রিজ করলো সো দ্যাট তার ভলিউম ইকুয়াল টু 1.5 মিলিয়ন কিউবিক মিটার। তাহলে ভলিউম অফ ওয়াটার পাম্পড is equal to area times drop in water level time specific yield. এখানে ভলিউম অফ ওয়াটার পাম্প দেওয়া আছে, এরিয়া বলা আছে 3 কিলোমিটার স্কোয়ার, আমি মিটার স্কোয়ারে নিয়ে গেলাম, আর ড্রপ ইন ওয়াটার লেভেল আমরা জানি 103.2 ছিল, সেখান থেকে 101.2 হলো। কাজেই এইটা হচ্ছে আমার ড্রপ ইন ওয়াটার লেভেল আর স্পেসিফিক ইল্ড দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দুটো সমান। অতএব এখান থেকে আমি স্পেসিফিক ইল্ডটা বের করে নিলাম which is 0.25। তাহলে এই অ্যাকুইফারের within that range of water level fluctuation এই স্পেসিফিক ইল্ড ভ্যালুটা হচ্ছে 0.25। এখন বলা হচ্ছে যে এই যে ওয়েট সিজনে রিচার্জ হলো অর্থাৎ 102 থেকে এটা 103.2 পর্যন্ত উঠলো ওয়াটার লেভেলটা, তাতে আমার কত ভলিউম অফ ওয়াটার রিচার্জ হলো। একইভাবে তাহলে ভলিউম অফ ওয়াটার রিচার্জ উড বি ইজ ইকুয়াল টু স্পেসিফিক ইল্ড multiplied by change in water level multiplied by area। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম 0.9 into 10 to the power অর্থাৎ 0.9 মিলিয়ন কিউবিক মিটার অফ ওয়াটার রিচার্জ হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা স্পেসিফিক ইল্ডের কনসেপ্টটা দেখলাম। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা,
সেকেন্ড প্রবলেমটা রিলেটেড টু কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এখানে এটাও একটা আনকনফাইন্ড অ্যাকুইফার, দুইটা অবজারভেশন ওয়েল, একটা 1 আর একটা হচ্ছে 2, এবং দুইটা 50 মিটার অ্যাপার্ট। আর যখন আমরা অবজার্ভ করছি, রিডিং নিচ্ছি টেস্ট পিরিয়ডে, এই দুইটার মধ্যে হেডের ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ এখানকার ওয়াটার লেভেল আর এখানকার ওয়াটার লেভেলের ডিফারেন্সটা হচ্ছে 0.5 মিটার। এখানে একটা ট্রেসার, তার মানে কি ওয়াটারটা ফ্লো করবে 1 থেকে 2 এর দিকে। এখানে একটা ট্রেসার ছাড়া হয়েছে। ট্রেসার মেবি এ ডাই অর মেবি এ কেমিক্যাল, কোন সল্ট সলিউশন যদি আমি ছাড়ি, তাহলে এখান থেকে পোরাস মিডিয়াতে ট্রেসারটা মুভ করবে টুয়ার্ডস 2, এবং দেখা গেল যে এই ট্রেসারটা took 10 hours to travel from 1 to 2 under the prevailing situation, অর্থাৎ এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টের জন্য। আরো ইনফরমেশন দেওয়া আছে কি, সেটা হচ্ছে D50 of the aquifer material is 2 millimeter, porosity of the aquifer is 0.3, আর কাইনেমেটিক ভিসকসিটি নিউ, এটার ভ্যালুটা হচ্ছে ফর দ্যাট টেম্পারেচার is 0.01 centimeter per second. Information দেয়া আছে, and you have to estimate hydraulic conductivity by coefficient of permeability and intrinsic permeability of the aquifer, as well as Reynolds number. Reynolds number তো তোমরা ফ্লুইড মেকানিক্স এ পড়েছো, তাই না? Reynolds number এটা হচ্ছে ভেলোসিটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি কোনো একটা ইকুইভ্যালেন্ট লেন্থ দিয়ে, যখন পোরাস মিডিয়া, তাহলে ইকুইভ্যালেন্ট লেন্থটা হচ্ছে D50 আর ডিভাইডেড বাই নিউ, এটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। আর রেনল্ডস নাম্বার যদি এখানে দেখা যাবে যে গ্রাউন্ড ওয়াটারে অনেক কম, তার মানে ফ্লো ইজ ল্যামিনার, এটা ইভেন লেস দেন 1 হয়। আমরা এটা দেখব, এটা রেনল্ডস নাম্বারটাও বের করতে বলা হচ্ছে। তাহলে এই যে ট্রেসারটা এখান থেকে যে ফ্লো করছে, এটা কিন্তু ট্রেসারের ভেলোসিটি যেটা 10 ঘন্টা লাগলো, এটা কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি, নট অ্যাপারেন্ট, বিকজ এখান থেকে ওয়াটারটা ফ্লো করছে থ্রু দি পোরস। সুতরাং আমরা এই যে দ্য ট্রেসার রেকর্ডস দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ওয়াটার, তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ওয়াটার উড বি হোয়াট? এটা গেছে 50 মিটার, আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই, in 10 hour time, কাজে 0.13 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটি কিন্তু অ্যাকচুয়াল ভেলোসিটি। তাহলে ডিসচার্জ ভেলোসিটি কি হবে? আমরা যদি তাকে পোরোসিটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ডিসচার্জ ভেলোসিটি অর ভেলোসিটি অফ ফ্লো অর সিপেজ ভেলোসিটি অর গ্রাউন্ড ওয়াটার ফ্লো ভেলোসিটি, এইটা হবে তাহলে আমরা পোরোসিটি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হচ্ছে 0.042 সেন্টিমিটার পার সেকেন্ড। আর হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কত? এখানে 0.5 in 50 মিটার, কাজে 0.5 ডিভাইডেড বাই 50, which is 1 into 10 to the power minus 2. আর আমরা ডার্সিস ল থেকে জানি V is equal to KI, সুতরাং K is equal to V by I। তাহলে V ভ্যালু আমরা বের করেছি, I ভ্যালু আমি জানি, সুতরাং এখান থেকে আমি কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বা K এটা আমি বের করতে পারবো। আর আমরা জানি K is equal to K0 G by nu, or K0 is equal to K nu by G। তাহলে এখানে K আমরা বের করেছি, নিউ দেয়া আছে, আর G এর ভ্যালুটা CGI, এখানে CGS সিস্টেম ইউজ করছি আমরা, তাহলে 981, তাহলে 4.28 into 10 to the power minus 5, আর এইটার ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। তাইলে আমরা এখান থেকে ইন্ট্রিনসিক পারমিয়াবিলিটির ভ্যালুটা আমরা বের করে নিলাম। আর রেনল্ডস নাম্বার বলছিলাম ভেলোসিটি কে, ভেলোসিটি অফ ফ্লো কে, যদি আমরা যেটা ভেলোসিটি অফ ফ্লো একটু আগে আমরা বের করেছি 0.42, একে যদি আমরা D50 দিয়ে মাল্টিপ্লাই করি, নিউ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাব রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারটা হচ্ছে 0.84, which is less than 1, সুতরাং এইখানে ফ্লোটা ল্যামিনার।
ক্লিয়ার? জি স্যার। আমরা যেটা ডিসকাস করছিলাম প্রপার্টি, তো আমাদের এখন যেটা দেখব সেটা হচ্ছে ইকুয়েশনস অফ গ্রাউন্ড ওয়াটার ফ্লো। অর্থাৎ আমাদের প্রিন্সিপাল, আমাদের টপিকটা কি ছিল? একটা হচ্ছে অ্যাকুইফার প্রপার্টি আর একটা হচ্ছে প্রিন্সিপাল অফ মুভমেন্ট অফ গ্রাউন্ড ওয়াটার। তাহলে গ্রাউন্ড ওয়াটারটা কেন মুভ করে? আমরা জানি হেড ডিফারেন্সের জন্য, অর্থাৎ গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্ট যত বেশি হবে ততই ফ্লোটা বেশি হবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তো এই ইকুয়েশন, যে ফ্লো অফ গ্রাউন্ড ওয়াটার, ইট ক্যান বি স্টেডি, ইট ক্যান বি আনস্টেডি। স্টেডি ফ্লো কখন? যখন কোনো ফ্লো ভ্যারিয়েবল টাইমের সাথে কোনো একটা পার্টিকুলার লোকেশনে চেঞ্জ না হয়। আর এখানে ফ্লো ভ্যারিয়েবলটা হচ্ছে হেড, গ্রাউন্ড ওয়াটার হেড। গ্রাউন্ড ওয়াটার হেডটা কি? ইজ দ্য সামেশন অফ এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, কারণ ভেলোসিটি হেডটা খুবই নেগলিজেবল। সেই জন্য প্রেসার হেড আর এলিভেশন হেড, এই দুইটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার হেড। তাহলে কোনো একটা পার্টিকুলার লোকেশনে যদি গ্রাউন্ড ওয়াটার হেডটা টাইমের সাথে ভ্যারি না করে, উই কল ইট স্টেডি ফ্লো। তাহলে প্রথমে আমরা দেখব স্টেডি ফ্লো। এর জন্য ইকুয়েশন, partial differential equation which governs or describe the steady flow of groundwater. আমরা এইটা বের করতে পারবো, ইকুয়েশনটা বের করতে পারবো considering or applying two principles. একটা হচ্ছে প্রিন্সিপল অফ কন্টিনিউইটি or conservation of mass, আর একটা হচ্ছে ডার্সিস ল। এই দুইটা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা কনসিডার করি একটা এলিমেন্ট, এলিমেন্টাল কন্ট্রোল ভলিউম এলিমেন্ট, যার প্রত্যেকটা সাইড হচ্ছে 1। তো আমাদের এখানে ইন দ্য তিনটা ডিরেকশন এক্স, ওয়াই এন্ড জেড। তাহলে এক্স ডিরেকশনে there is the rate of mass enter into the element is rho into bx, because এখানে এরিয়াটা হচ্ছে 1। এই রেটে মাস এন্টার করছে আর এই রেটে মাস বের হয়ে যাচ্ছে ইন দ্য ডিরেকশন অফ এক্স। এই রেট ওয়াই ডিরেকশনে এন্টার করছে, এটা বের হয়ে যাচ্ছে। জেড ডিরেকশনে এন্টার করছে, এটা বের হয়ে যাচ্ছে। তাহলে যদি ফ্লো স্টেডি হয় তাহলে আমরা কি করব? এটা হচ্ছে rate of mass entry into the element would be equal to rate of mass coming out of the element. দুইটা সমান হবে। তাহলে যদি আমি দুইটা সমান লিখি তাহলে এখান থেকে আমরা দেখব যে এই যে চেঞ্জ যেটা হচ্ছে মাসের ইন দ্য ডিরেকশন অফ এক্স এন্ড ওয়াই, এটার যোগফল, তাহলে এটা উড বি ইকুয়াল টু 0। দুইটা সমান 0। তাহলে এখন আমি যদি অ্যাসিউম করি ওয়াটার টু বি incompressible, that means rho remains constant, তাহলে এটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এটা এখন আমি যদি এখানে ডার্সিস ল অ্যাপ্লাই করি তাহলে x ডিরেকশনে vx would be equal to kx del h by del x, তাহলে kx del h by del x। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো এটা। এখন এখানে যে k টা আছে, আমি যদি অ্যাসিউম করি the aquifer to be isotropic, তাহলে kx is equal to ki is equal to kz is equal to k। আর আমি যদি অ্যাসিউম করি হোমোজেনিয়াস, তাহলে এইটা পজিশনের সাথে ভ্যারি করবে না, কাজে k কনস্ট্যান্ট থাকবে, সো উই ক্যান টেক ইট আউট এবং উইল গেট এ ইকুয়েশন লাইক দিস। তার মানে ডেল স্কোয়ার h বাই ডেল x স্কোয়ার del square h by del y square. তাহলে this is the partial differential equation for steady groundwater flow, 3-dimensional groundwater flow. একইভাবে আমরা যদি ট্রানজিয়েন্ট or unsteady ফ্লোর কথা চিন্তা করি সেম এলিমেন্টের, তাহলে আমরা জানি যে এইটা আনস্টেডি, সুতরাং এটা কি হবে? এটা নেট rate of mass flow into the element। তার মানে
যতটুকু ঢুকছে আর বের হচ্ছে দুইটার ডিফারেন্স would be is equal to time rate of change of mass within the element। কাজেই একটা আমাদের মাস আউটফ্লো থেকে যদি মাস ইনফ্লো সাবট্রাক্ট করি তাহলে উইল গেট দিস, আর তাহলে এটা হবে টাইম রেট অফ চেঞ্জ অফ মাস উইদিন দি এলিমেন্ট, আর এলিমেন্টটা হচ্ছে ইউনিট ভলিউমের। কাজেই ওয়াটারের ভলিউমটা হবে কত, এটা হবে পোরোসিটির সমান, আর মাসটা হচ্ছে আমরা যদি ডেনসিটিতে মাল্টিপ্লাই করি তাহলে এইটার যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা হচ্ছে এই টাইম রেট অফ চেঞ্জ অফ স্টোরেজ উইদিন দি এলিমেন্ট। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে দেখো দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে পোরোসিটি আর আরেকটা হচ্ছে ডেনসিটি। সুতরাং আমি দুইবার যদি ডিফারেন্সিয়েট করি মানে এটা আমরা রাইট হ্যান্ড সাইডকে এক্সপ্যান্ড করলে এতটুকু দাঁড়াবে, এটা দাঁড়াবে। আর আমরা জানি যে এই অ্যাকুইফারের দুইটা প্রপার্টির জন্য ওয়াটারটা বের হয়, রিলিজ হয়। এটা হচ্ছে মাস রেট প্রডিউসড বাই কম্প্যাকশন অফ অ্যাকুইফার, এটা পোরোসিটি রিলেটেড, আর এটা হচ্ছে ওয়াটারের এক্সপানশন অফ ওয়াটারের জন্য। তা আমরা এইখানে কি করলাম, আমাদের বেসিসটা এখানে ছিল ডেল্টা টি, এটাকে আমরা ডেল্টা পি তে নিয়ে গেলাম, সো দ্যাট ডেল্টা পি বাই টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই যে ডেল এন বাই ডেল পি, এটার আমরা একটা এক্সপ্রেশন বের করব। আমরা জানি চেঞ্জ ইন ভলিউম ইজ নাথিং বাট চেঞ্জ ইন টোটাল ভলিউম, এবং এনটা হচ্ছে ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বিকজ VT is equal to 1. সুতরাং এটা হবে চেঞ্জ ইন ভলিউম ইজ ইকুয়াল টু n, আর আমরা আলফা দ্যাট ইজ compressibility of aquifer definition এটা। সুতরাং আমরা এখানে BT যেহেতু 1 আর del B is equal to del BT is equal to del VV, আর del VV is equal to del n, আর নিচের গুলো আমরা জানি যে সিগমা চেঞ্জ ইন সিগমা ই ইফেক্টিভ স্ট্রেসের নেগেটিভ, এটা পজিটিভ হয়ে পি এর সমান হবে। তাহলে এটা হচ্ছে অর্থাৎ ডেল এন বাই ডেল পি ইজ ইকুয়াল টু আলফা। তাহলে এইটা হচ্ছে আমার আলফা, তাহলে এই পার্টটা হচ্ছে রো ইনটু আলফা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টের জন্য আমরা যদি কম্প্রেসিবিলিটি অফ অ্যাকুইফার ওয়াটার দেখি, কম্প্রেসিবিলিটি অফ ওয়াটার দেখি, তাই এটা হচ্ছে del P by rho due to increase or decrease of pressure। এটা যদি ডিক্রিজ হয় তাহলে প্রেসার ডিক্রিজের জন্য ডেনসিটি ডিক্রিজ করে, প্রেসার ইনক্রিজের জন্য ডেনসিটি ইনক্রিজ করে, তাহলে এটা ডাইরেক্টলি রিলেটেড। সুতরাং এখান থেকে আমি ডেল রো বাই ডেল পি সমান হচ্ছে তাহলে রো ইন্টু বেটা। সুতরাং তাহলে দেখা যাচ্ছে যে এইটুকু হচ্ছে রো ইনটু বেটা। আমরা যদি এখানে বসাই, আমি জাস্ট রাইট হ্যান্ড সাইডটাকে দেখছি, তাহলে এখান থেকে রো স্কোয়ার জি আলফা প্লাস এন ইনটু বেটা ডেল এইচ বাই ডেল টি আমরা পেলাম। আর এখানে দেখো আমরা একটু আগে একটা এক্সপ্রেশন বের করেছি এসএস এর, সেটা ছিল কি রো জি এইটুকু, তাইলে এটা হয়ে যাবে একটা রো থেকে যাবে, আর এইটুকু হয়ে যাবে এসএস ডিএইচ বাই ডিটি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডের এইটুকু দেখলাম। আমরা আজকে তোমাদের কি এরপরে ক্লাস আছে না? 1 মিনিট সময় পাওয়া যাবে? জি স্যার, এরপরে আমাদের ল্যাব আছে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমাদের এটা শেষ হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেখো এগেইন দুইটার মাল্টিপ্লিকেশন, সুতরাং আমরা এইটাকে দুইটাতে এক্সপ্রেস করতে পারি। এখন এখানে দেখো আমরা রো রেখে তারপর আমরা এটাকে দুইটা ভ্যারিয়েবলের যেহেতু, তাহলে এখানে এই যে চেঞ্জ অফ ডেনসিটি উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স অর পজিশন, এটা কম্পেয়ার টু দিস ভেলোসিটির চেঞ্জ অর ভেলোসিটি গ্রেডিয়েন্টের চেয়ে ডেনসিটির গ্রেডিয়েন্টটা খুব ছোট। সুতরাং এই পার্টটা আমরা নেগলেক্ট করতে পারি, সো দ্যাট আমাদের লেফট হ্যান্ড সাইড থাকবে হচ্ছে এইটুকু, এবং সেখানে আমার দুই দিকে হচ্ছে রো ক্যান্সেল আউট হয়ে গেল।
এবং এখানে Vx এর পরিবর্তে আমরা ডার্সিস ল অ্যাপ্লাই করব এবং আমি যদি অ্যাসিউম করি দি মিডিয়াম টু বি আইসোট্রপিক এন্ড হোমোজেনিয়াস, তাহলে এটা হয়ে যাবে kx k, এবং এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো বিকজ ইট উড বি ইন্ডিপেন্ডেন্ট অফ পজিশন, সো দ্যাট আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা এখান থেকে পেয়ে যাব, অর্থাৎ এসএস ডিভাইডেড বাই কে আসবে ডিএইচ বাই ডিটি। তাহলে আমরা এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 3 ডাইমেনশনাল, এটা ট্রানজিয়েন্ট বা আনস্টেডির জন্য এবং স্টেডির জন্য আমরা দেখলাম। ID 26